সবাইকে স্বাগতম আজকে আমার ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অষ্টম শ্রেণীর তোমাদের বিজ্ঞান বইয়ের, হ্যাঁ, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আমাদের তোমাদের যে অষ্টম বইটা আছে, এই অষ্টমের যে বিজ্ঞান বইটা আছে, এই বইটার মধ্যে আসলে মহাকর্ষর যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হলো যে আমরা জানি যে বিজ্ঞানী নিউটন, এই বিষয়টা চলে আসছে আসলে বিজ্ঞানী নিউটন। তোমার ওই ছোট একটা গল্প দেয়া আছে, সেটা হচ্ছে নিউটন একদিন একটা আপেল গাছের নিচে বসেছিলেন। তো একটা আপেল ওনার পাশে পড়ছে। তো উনি আসলে আপেলটা হাতে নিয়ে ভাবছিলেন যে আসলে আপেলটা নিচে পড়লো সেজন্য। তো সেখান থেকে আসলে উনি এই মহাকর্ষ এবং অভিকর্ষ যে বিষয়টা, এই বিষয়টা আবিষ্কার করেন। তার মানে উনি বলছিলেন যে পৃথিবীর প্রতিটা বস্তু, পৃথিবী না, মহাবিশ্বের প্রতিটা বস্তু কণা আর মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে কি করে আকর্ষণ করে। তো আমরা এই অধ্যায়টা শুরু করার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো, এক নম্বরে যে বিষয়টা জানবো সেটা হলো যে মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি, এই বিষয়টা সম্পর্কে জানবো। ওকে, মহাকর্ষ বলছে যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা বলবো আমরা কি মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, যেমন সূর্য আর চন্দ্র যে আছে, সূর্য ও চন্দ্র, এদের মধ্যে যে আকর্ষণ আছে এই আকর্ষণটাকে বলবো আমরা কি মহাকর্ষ। ঠিক আছে, তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলবো আমরা কি মহাকর্ষ। ঠিক আছে, তাহলে অভিকর্ষের ডেফিনিশনটা কি? অভিকর্ষ বলা হয়েছে যে এই যে দুইটা বস্তু, যে বস্তুর মধ্যে আকর্ষণ, এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, একটা যদি কি হয় পৃথিবী হয়, তাহলে এই পৃথিবী আর অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণটা বলবো আমরা কি অভিকর্ষ। বলবো আমরা কি অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বিষয়টা এরকম যে মনে করো তোমার যে আমি যে কোনো একটা যদি বই নেই, বা যে কোনো একটা বই অথবা ডাস্টার হতে পারে, যে এই বস্তুটার উপর পৃথিবী যে আকর্ষণ করতেছে, সেই আকর্ষণটা বলবো আমরা কি অভিকর্ষ বলবো। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলবো আমরা মহাকর্ষ, আর দুটো বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, তাহলে কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে বলবো আমরা কি অভিকর্ষ। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বিজ্ঞানী নিউটনের। তো এখান থেকে কিন্তু বিজ্ঞানী নিউটন কি করছিলেন, তার যে মহাকর্ষীয় যে সূত্রটা, এই মহাকর্ষীয় সূত্রটা দিছিলেন। হ্যাঁ, তো আমরা এখন এই বিষয়ের সামনে জানবো নিউটনের মহাকর্ষীয় সূত্র। ঠিক আছে, তো এটা আমরা একটু বুঝবো। দেখো, মনে করো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুটার ভরকে আমি ধরলাম m1, এই বস্তুটার ভর ধরলাম আমি m2। ঠিক আছে, দুটা বস্তু, এটা হলো m1 আর এটা হলো কি m2, এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হলো কি d। তো বিজ্ঞানী নিউটন বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এই বস্তু নিজের দিকে আকর্ষণ করবে, তাই না? আকর্ষণ মানে আকর্ষণ বল আছে তার মধ্যে। তো এই আকর্ষণ বলটাকে ধরলাম আমি কি এফ। তো বিজ্ঞানী নিউটন বলছে, তাহলে আমরা কি পড়তেছি এখন, নিউটনের মহাকর্ষীয় সূত্র। তো আজকের ক্লাসে, আজকে যারা এই ক্লাসটা যারা দেখবা বা এই ভিডিওটা যারা দেখবা, তাদের কাছে এই টপিকটা নিউটনের মহাকর্ষীয় মহাকর্ষীয় সূত্রটা আছে, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো বিজ্ঞানী নিউটন বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজেদের আকর্ষণ করে। ওকে, তাহলে এই যে আকর্ষণ, যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা, এই বলটা এই দুটা বস্তুর ভর আছে, এই ভরের গুণফলের সমানুপাতিক হয়। কি হয়? অর্থাৎ এফ সমানুপাতিক m1 m2। এফ সমানুপাতিক যখন m1 m2 হয়, তখন কিন্তু অবশ্যই কি এই ডিটা কি থাকবে, স্থির থাকবে, তাই না? ডিটা কি থাকবে, স্থির থাকবে। এবং বিজ্ঞানী বলছেন যে এই বলটা ভরের গুণফলের কি সমানুপাতিক হয়
এবং এই যে মধ্যবর্তী দূরত্ব আছে ডি, এই বলটা আবার কি হয়, এই দূরত্বের, এই যে দূরত্ব আছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। কি হবে? ব্যস্তানুপাতিক হবে। বিজ্ঞানী নিউটন বলছে যে এই বলটা ভরের গুণফলের সমানুপাতিক হবে এবং এই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে? কে বলছে? বিজ্ঞানী নিউটন বলছে। তাহলে এইখানে আমাদের কন্ডিশনটা কি হবে, যখন m1 ও m2 কি হবে? স্থির থাকবে। ঠিক আছে? তাহলে এই দুটাকে যদি আমি সমন্বয় করি তাহলে আমি কি পাচ্ছি, f সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই হলো কি d স্কয়ার। সিম্পল হিসাব। তাহলে আমি যদি f এবং সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে সমান সমান আসবে এবং একটা সমানুপাতিক ধ্রুব আসবে g। সমানুপাতিক ধ্রুব আসবে কি? g। f সমান সমান g m1 m2 ডিভাইডেড বাই হলো কি d স্কয়ার। ঠিক আছে? এটাই মূলত হলো নিউটনের কি মহাকর্ষীয় সূত্র। ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, দেখো যে মহাবিশ্বের, নিউটন বলছে সূত্রটা শোনো। নিউটন বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বলটা এদের সংযোগ সরলরেখা বরাবর কি করে? ক্রিয়া করে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাই এফ সমানুপাতিক m1 m2 যখন ডি স্থির, এফ সমানুপাতিক বলা যাবে না, এটা বলবো আমরা ব্যস্তানুপাতিক, যে এফ দূরত্বের বর্গে কি ব্যস্তানুপাতিক। এই দুটাকে আমি সমন্বয় করলে আমি পাই এফ সমানুপাতিক m1 m2 বাই কি ডি স্কয়ার। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠাই গেলে আমরা জানি সমান সমান এবং কি সে একটা কনস্ট্যান্ট আসে। এখানে জি কে ধরা হয়েছে কি সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে? জি কে কি বলা হয়? সমানুপাতিক ধ্রুবক। এই জি কে আমরা মহাকর্ষীয় ধ্রুবকও বলি। কি বলি? মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়। ঠিক আছে? তো জি একে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, আবার একে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক কেন বলা হয়? তার কারণ হলো জি এই ভরের যদি পরিবর্তন হয়, এখানে যদি ভরের পরিবর্তন করা হয় তাহলে কিন্তু বলের পরিবর্তন হবে। ঠিক আছে? এবং দূরত্বের পরিবর্তন করলেও কি হবে? বলের পরিবর্তন হবে। কিন্তু জি কিন্তু কখনো পরিবর্তন হবে না। জি এর মানটা এই যে ভরের, দূরত্বের, এগুলোর প্রকৃতির উপর কোনো ডিপেন্ড হয় না। ঠিক আছে? তাহলে জি অলওয়েজ কি কনস্ট্যান্ট। জি যদি অলওয়েজ কনস্ট্যান্ট হয় তাহলে বলতে পারি জি কে কি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখানে ছোট একটা প্রশ্ন আসতে পারে যে জি কে কেন সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, এভাবে বলে দিবা। ঠিক আছে? যে এগুলোর পরিবর্তন হলে বলের পরিবর্তন হবে, কিন্তু জি এর কোনো হবে না, পরিবর্তন হবে না। এই জন্য জি কে কি বলা হয়? সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। ঠিক আছে? ওকে। এখন এই জি এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। এই ভ্যালুটা কি 6.673 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে? এই মানটা তোমাদের মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে? এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে জি এর ভ্যালু যে 6.673 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এর অর্থটা কি? ঠিক আছে? তো আমরা এখন এর অর্থটা একটু বুঝবো। ঠিক আছে? অর্থটা কিরকম সেটা দেখো, যে আমি যে এখানে m1 নিছি, এটা যদি 1 কেজি হয়, এই বস্তুটা ভর যদি 1 কেজি হয় এবং এটা বস্তুর ভর যদি কত হয়? 1 কেজি হয় এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব এটা যদি 1 মিটার হয়, তাহলে 1 কেজি ভরের দুটো বস্তুকে যদি আমি 1 মিটার দূরে রাখি, 1 কেজি ভরের দুটো বস্তুকে যদি আমি পরস্পর থেকে 1 মিটার দূরে রাখি, তাহলে এরা পরস্পরকে, এর অর্থ হলো যে এরা পরস্পরকে 6.673 গুণন 10 ইনভার্স 11 নিউটন, এত নিউটন বলে আকর্ষণ করবে। ঠিক আছে? তাহলে জি 6.673 গুণন 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এর অর্থ হলো যে 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর হতে 1 মিটার দূরে রাখলে এরা পরস্পরকে 6.673 গুণন 10 ইনভার্স 11 নিউটন বলে আকর্ষণ করবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এটা যদি তোমাদের এমসিকিউতে দেয়, তোমরা যারা অষ্টম শ্রেণী যারা আছো, জি এর ভ্যালুটা যদি এমসিকিউর মধ্যে দেয় তো এখানে একটা জিনিস চেঞ্জ করে দিতে পারে, সেটা এই জায়গাটা কিন্তু একটু চেঞ্জ করে দিতে পারে। তো এখন আমরা শিখবো আসলে এই জায়গাটা অর্থাৎ এর এককটা কিভাবে নির্ণয় করবো সেটা দেখবো, কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা নর্মালি দেখলাম যে এফ সমান সমান জি m1 m2 বাই হলো ডি স্কয়ার। ওকে,
সিম্পল। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আমি এই জিটাকে আমি যদি এদিকে নিয়ে আসি, তাহলে দেখো এখানে জি m1 m2 ইন্টু হলো এফ ডি স্কোয়ার। ওকে, তাহলে জি কে রাখলে কি হয়, এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই হলো m1 m2। ওকে, এখন দেখো আমরা নর্মালি জানি যে বলের একক হলো নিউটন, দূরত্বের একক হলো মিটার, তারপরে স্কোয়ার আছে দিলাম, ভরের একক হলো কেজি, এটা ভরের একক হলো কেজি। তাহলে কেজি কেজি গুণ করলে কি হবে, কেজি স্কোয়ার, তাই না? তাহলে এটাকে আমি যদি এইভাবে লিখতে পারি, ওকে, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স। জি এর একক, মহাকর্ষীয় ধ্রুবকের একক হলো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স। তো তুমি যদি এই জিনিসটা জানো যে কিভাবে নির্ণয় করা যায় একক, এই জি এর একক কিভাবে নির্ণয় করা যায়, তাহলে তোমার কিন্তু এমসিকিউতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। বুঝতে পারছো আমার কথা? তো আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ।